একজন ফুটবলার 30 বছর বয়সে 300 মিলিয়ন ইউরো উপার্জন করে। 300 জন আইনস্টাইনকে সে বসায় রাখতে পারে। 55 বছর 60 বছর বয়সে তুই এখানে বসে থাক, তো সারা জীবনে পয়সা আমি দেব। এখন আমাদের বুঝতে হবে যে আমাদের এই মানব সভ্যতার যে বিকাশ হবে, সেই বিকাশে একজন ফুটবলারের প্রয়োজন কতটা আর একজন আলবার্ট আইনস্টাইনের প্রয়োজন কতটা, এটা আমাদের বুঝতে হবে। আলবার্ট আইনস্টাইনের কাজ সাধারণ মানুষ বুঝবে না। যে অসাধারণ নেতারা আমাদের দেশ চালায়, আমাদের সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবে, তাদেরকে তো বুঝতে হবে যে আইনস্টাইন খুব গুরুত্বপূর্ণ। একজন দেশের শ্রেষ্ঠ বিজ্ঞানীকে একখানা লোহার মেডাল দেওয়া হয় সোনালী আস্তরণে। ভালো আচার বানাইতে পারলে 5 লক্ষ টাকা, ক্লোজ আপে ভালো করতে পারলে 20 লক্ষ টাকা। মিলে না। আমার দেশ কি করলে অগ্রসর হবে? আমাদের অবশ্যই বিজ্ঞান ও প্রযুক্তি করতে হবে। প্রথম আলো পত্রিকা আজ থেকে বছর 10 আগে হবে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। সেখানে বলা হয়েছিল প্রতি বছর বিদেশি বিশেষজ্ঞ এবং পরামর্শক ফি বাবদ আমরা বাংলাদেশ থেকে 35,000 কোটি টাকা পাচার করি। সেই টাকাটা হয়তো এখন 1 লক্ষ কোটি টাকা হয়ে গেছে, অনেকদিন আগের কথা। তো বাংলাদেশ তো এমন দেশ না যেখান থেকে অর্থ পাচার করা যাবে। বিভিন্ন দেশের থেকে বাংলাদেশে অর্থ আসবে। আমি একবার গোয়া শহরে গিয়েছিলাম, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফি। তার ভবনের সামনে গান্ধীজির অর্ধনগ্ন প্রতিকৃতি, পিছনে 10 জন বিজ্ঞানীর ছবি, যার 5 জন বাংলাদেশের মাটির, পশ্চিমবঙ্গেরও না। বাংলাদেশের মানুষের শ্রেষ্ঠত্ব ছিল এই মাপে। আমি কোন একটা জায়গায় পড়েছিলাম, সত্যেন বোস যখন কার্জন হলে গবেষণা করতেন অনেক রাত্রে জেগে, এমনকি রিক্সাওয়ালারাও রিক্সা থামিয়ে জানালা দিয়ে উকি মেরে দেখতেন একজন বিজ্ঞানী কি করে। ফ্রেশ গ্রাজুয়েটরা 1,20,00,000 বেতন পায় বছরে। ফ্রেশ গ্রাজুয়েট 1,20,00,000। তার টিকানি কথা না, অনেক বড় সংখ্যা, তাই না? এরকম চাকরি কিন্তু অনেক নাই। এরকম যদি 4-5টা চাকরি থাকে, 10,000 ছাত্রছাত্রী আন্তরিকভাবে চেষ্টা করবে ওই চাকরিটা কিভাবে ধরা যায়। এবং তারা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তখন থেকে তারা পরিকল্পনা করে যে আমি ওই চাকরিটা ধরবো, সুন্দর করে কথা বলবো, সুন্দর পোশাক পরবো, আমার সমস্যা সমাধানের দক্ষতা আমি দারুণভাবে বাড়াবো। এগুলো তারা করে। চাকরি পায় তো অল্প কয়েকজন। আর যারা ওই চাকরিটা পায় না, তারা মনের দুঃখে মাইক্রোসফট, গুগল, ফেসবুকে জয়েন করে। এটা হলো ওদের বুদ্ধি। প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টের সাবেক অধ্যাপক এবং বর্তমানে ব্র্যাকের সিএসসি ডিপার্টমেন্টের ডিস্টিংগুইশ প্রফেসর ডক্টর মোহাম্মদ কায়কোবাদ স্যারকে নিয়ে উপস্থিত হয়েছি। আমরা স্যারের কাছ থেকে স্টুডেন্ট এবং অভিভাবকদের জন্য মূল্যবান কিছু পরামর্শ শুনবো ইনশাআল্লাহ। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ভালো আছেন আশা করি? অনেক ধন্যবাদ, ভালো আছি। স্যার, উৎকর্ষে আপনাকে স্বাগতম। স্যার, আজকে আমরা স্টুডেন্ট এবং অভিভাবকদের জন্য আপনার কাছ থেকে উপদেশ শুনতে চাই এবং আপনার জীবনটা নিয়েও জানতে চাই কিছুটা। স্যার, শুরু করার আগেই আপনার সাথে আলাপ হচ্ছিল এবং আপনি বলছিলেন যে নিজের গীত কখনো নিজে গাইতে হয় না এবং বিনয়ী মানুষদেরকে আপনি অনেক বেশি গুরুত্ব দেন এবং বিনয়কে অনেক গুরুত্ব দেন। ইভেন আপনি একটা বইও লিখেছেন, মেধাবী এবং বিনয়ীদের গল্প। তো বিনয় ব্যাপারটা কেন এত গুরুত্বপূর্ণ? অনেক ধন্যবাদ আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। বিনয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মানুষের, মানবিক গুণাবলী। নোবেল বিজয়ী পল ডিরাক খুব অল্প বয়সে উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, 31 বছর বয়সে। এবং উনি শ্রেণীকক্ষে পদার্থবিজ্ঞান পড়াতেন, ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স পড়াতেন। বইতেও লেখা ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স। তো উনি যখন বলতেন, উনি বলতেন ফার্মি স্ট্যাটিস্টিক্স, নিজের নাম বলতে নেই। আচ্ছা। ইংরেজি ব্যাকরণে আছে রুল 231, প্রশংসাসূচক বাক্য উচ্চারণ করতে হলে ইউ দিয়ে শুরু করতে হবে, তারপরে হি। নিজের কথাটা অ্যাভয়েড করতে পারলে ভালো। মানুষের এইরকম হওয়া উচিত। আজ আমাদের সমাজে বিরাট পরিবর্তন হয়েছে। সব আমি আমি আমি, যত ভালো কাজ সব আমি, খারাপ কাজের মধ্যে আমি নাই না।
এবং সেটা নিজেই আমরা এরকম উচ্চারণ করে থাকি। এখানে বিনয়ের নিদারুণ অভাব। মানুষকে, আমাদের ছোট ছেলে মেয়েদেরকে মানবিক গুণাবলীতে সমৃদ্ধ করতে হবে। আমরা আশপাশে যারা আছি আমরা তাদেরকে দেখাবো কেমন, নিজের আচরণের মাধ্যমে তাদেরকে শেখাবো। এটা খুব গুরুত্বপূর্ণ। দেশে এখন এই লিড ফ্রম দি ফ্রন্ট না, এটার দারুণ অভাব। মাঝে মধ্যে পত্রিকায় দেখি কোন একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা কোন একজন বয়স্ক মানুষকে কান ধরে উঠবস করাচ্ছেন। এটা করে তার নিজের মর্যাদা বৃদ্ধি পাচ্ছে না, সাধারণ মানুষকে সে উদ্বুদ্ধ করতে পারছে না। মানুষের অমর্যাদা করে, আত্মসম্মান নষ্ট করে আমরা দেশকে বড় করতে পারবো না। বিনয় এই জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি সুফি মিজান সাহেবকে চিনি, উনি অত্যন্ত বিনয়ী মানুষ। ওনার পকেটে হাজার হাজার কোটি টাকা, ওনার বিনয়ে বিন্দুমাত্র দাগ কাটতে পারেনি, বরং উনি আরো অনেক বেশি বিনয়ী হয়েছেন। এটা হলো একটা আদর্শ অবস্থা। আমরা সাধারণত তো কেউ উপদেশ শুনতে চায় না। আমরা উদাহরণের কথা বলতে পারি। বলা হয় এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট। আমরা সমাজে যদি এরকম উদাহরণ তৈরি করতে পারি, অনুকরণীয় উদাহরণ, আমি নিশ্চিত আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা, কিশোর কিশোরী, তরুণ তরুণী তাদের সামনে রোল মডেল দেখতে পারবে। আমরা অনেক উপদেশ দিয়েও সেই কাজটি আসলে হবে না, তাই না? আমাদের সমাজে যারা নেতৃস্থানীয় তাদের সবসময় মনে রাখতে হবে অনেক অনেক মানুষ তাদেরকে অনুকরণ করে। সুতরাং তারা যেন সাধারণ মানুষকে অসম্মান না করে, সাধারণ মানুষকে তুচ্ছাতি তুচ্ছ না করে, তারা যাতে দুর্বিনীত না হন, এগুলো খুব গুরুত্বপূর্ণ। স্যার, একজন শিক্ষার্থী তো যখন ভালো রেজাল্ট করে, বা আপনি যেমন বললেন যে একজন ধনী মানুষ বা সফল মানুষ, ওনার পকেটে অনেক টাকা আছে, সেটা বিনয় টাচ করেনি, তার মানে সফলতা আসলে বিনয়কে ধ্বংস করে বলে আমাদের মনে হয়। মানে কি কি কারণে আসলে বিনয় চলে যায়, বা বিনয়ী একজন মানুষ কিভাবে চিন্তা করে? অনেকের ক্ষেত্রেই আসলে বিনয়টা ধ্বংস হয়ে যায়, কিন্তু যারা ভালো মানুষ, যারা সমাজে ভালো কাজ করতে চায়, সমাজকে আরো ভালো হতে উদ্বুদ্ধ করতে চায়, তাদের মধ্যে এই ভালো গুণগুলো, বিনয়ী, ভদ্রতা, নম্রতা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে খুব কম, কিন্তু তারপরেও আমাদের সমাজে আছে। তবে আমরা সেগুলোকে সামনে আনি না। আমি অনুরোধ করব সফি মিজানুর রহমানকে এই রকম একটি প্রোগ্রামে এনে, উনি খুব সুন্দর কথা বলেন, নানা ভাষায় অত্যন্ত সুন্দর কথা বলেন, নিজের আচার আচরণ অসাধারণ, না, খুবই বিনয়ী মানুষ। এগুলো আমাদের ছেলে মেয়েদেরকে আশা করে উদ্বুদ্ধ করবে। আমার ছোটবেলায় আমার ফুফাতো ভাই, তাকে আমি বড় ভাই বলি, নিজের ভাই বলি, উনি অসম্ভব বিনয়ী, নম্র, ভদ্র মানুষ ছিলেন। উনি নিজে জীবনে কখনো বলেন নাই যে এই ভালো কাজটি উনি করেছেন, অথচ সারা জীবনে আমরা কখনো জানতে পারি নাই উনি একটা খারাপ কাজ করেছেন, কিন্তু উনি কখনো নিজে বলতেন না। ওনাকে দেখে আমি বড় হয়েছি, না, উনি একজন অসাধারণ মানুষ ছিলেন। আমার সবসময় মনে হয় যে আমাদের সমাজে বিনয়ের খুব অভাব হচ্ছে, বিনয় বৈকল্য, এটাকে ফিরিয়ে আনতে হবে। আমাদের ছেলে মেয়েদের মধ্যে বিনয় লাগবে, উগ্রতা নয়। অনেক সময় মেধার সাথে উগ্রতা যোগ হয়ে যায়, সেটা খুবই খারাপ, তাই না? একজন মানুষ যখন রোল মডেল হয়, যেমন একজন টেনিস প্লেয়ার, খুবই ভালো প্লেয়ার, কিন্তু আম্পায়ার সঙ্গে সবসময় সে গালাগালি করত, খুব
খুবই ভালো প্লেয়ার, কি নাম আমি ভুলে গেলাম, যাই হোক। তো এখন ছোট ছোট টেনিস প্লেয়ার ওরা মনে করতো তাহলে এই আম্পায়ারের সাথে এইরকম দুর্ব্যবহার করতে হবে এত বড় প্লেয়ার হওয়ার জন্য, যেটা মোটেই ঠিক না, তাই না? আমি যখন অনেক মানুষের আদর্শ হব, আমাকে অনেক চিন্তা করে চলতে হবে। আমি খেয়াল খুশি মতো করতে পারবো না, কারণ অনেক অনেক মানুষ আমাকে অনুসরণ করবে, তাই না? সুতরাং আমাদের এগুলো কিন্তু খুব ভাবতে হবে। যেমন আমাদের প্রধান শিক্ষককে কান ধরে উঠবস করানো হলো, এটা কত নেতিবাচক একটি ঘটনা। এবং আমি ফেসবুকে দেখেছি ওই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হয়েছে, যেটা খুব দুঃখজনক, দুর্ভাগ্যজনক। তো আমার বাড়ি মানিকগঞ্জ, তো আমার যখন জন্ম হয় তখন তো এটা মহকুমা ছিল, এখন এটা জেলা, আগে জেলা ছিল ঢাকা। এবং বাড়িটা হলো তোর একটা বড় সেতু হয়েছে, যেমন মানিকগঞ্জের পর আরিসার দিকে যেতে তোর একটা বড় সেতু হয়েছে কালীগঙ্গা নদীর উপর। এই কালীগঙ্গা নদী খুবই প্রমত্তা ছিল এক সময়, নৌকা ডুবি তো অহরহ হতো, এমনকি জাহাজ ডুবি হতো। এই কালীগঙ্গা দিয়ে অনেক জাহাজ ওই জলপাইগুড়ি ওই দিকে যেত আর কি, কেমন যমুনা বেয়ে। তো বিশেষ করে ঝড় বৃষ্টির দিনে আমি লক্ষ্য করতাম আমাদের গ্রামের কিছু ছেলে যারা পড়ালেখা তেমন একটা করতো না, আমার দৃষ্টিতে কিছুটা বখাটে ছিল, তারা অপেক্ষা করতো কখন নৌকা ডুবি হবে। নৌকা ডুবি হলে তারা ঝাঁপিয়ে পড়তো, অনেকটা জীবন বাজি রেখে উদ্ধার করতে হবে, উদ্ধার করতে হবে। তখন কিন্তু নদীর প্রস্থ আমার ধারণা 1 কিলোমিটারের বেশি হবে তখন, এরকম প্রস্থই, কেমন বর্ষাকাল। এটা আমাকে দারুণভাবে প্রভাবিত করেছিল। আসলে মানুষ নানা রকম গুণে গুণান্বিত হতে পারে। একজন ছাত্রকে যে একটা ছেলেকে কিংবা মেয়েকে ভালো ছাত্র হতেই হবে এটা সত্য না। মানে মানুষের পড়ালেখা একটা অংশ, আরো অন্যান্য গুণ তো মানুষের আছে, তাই না? সবাই হয়তো পড়ালেখায় পারদর্শী হবে না, কেউ নাচে পারদর্শী হবে, গানে পারদর্শী হবে, ফুটবল খেলায় কিংবা ক্রিকেট খেলায় কিংবা টেনিসে পারদর্শী হবে, তাই না? আরো মানুষেরও আরো অন্যান্য কাজ আছে। আমি যেমন ছোটবেলায় মনে করতাম যে পড়ালেখাই একমাত্র লক্ষ্য, এবং নিজে তাই ধরে নিতাম, কারণ অন্য কাজ আমি ভালো করতেও পারতাম না। তো এখন আমি বুঝি যে এটা একটা কোঅর্ডিনেট, জীবনে আরো অনেক অনেক কোঅর্ডিনেট আছে, অনেক ভালো কোঅর্ডিনেট আছে, তাই না? আমাদের ছেলেমেয়েরা শুধু পড়ালেখা না, সমাজের প্রতি তাদের মমত্ববোধ তৈরি হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। আমি অনেক ভালো পড়ালেখা করলাম, কিন্তু আমি সমাজ বিচ্ছিন্ন হয়ে গেলাম। সমাজের কিছু ভালো মন্দ তাতে আমার কিছুই যায় আসে না, আমার একার আলো সেজে অন্ধকার, তাই না? সেটা কিন্তু হলো না। সমাজে আমার ইতিবাচক একটা ভূমিকা পালন করতে হবে, মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করতে হবে, নিজে ভালো কাজ করব। সেই ভালো কাজের মধ্যে যদিও পড়ালেখা একমাত্র বিষয় নয়, তবে বাংলাদেশের ছেলে মেয়েদের জন্য পড়ালেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ। সারা পৃথিবীর যত দেশ আছে যেগুলো শহর ভিত্তিক নয়, তাদের মধ্যে বাংলাদেশের জনঘনত্ব সবচেয়ে বেশি। এবং আমি যে কোনো সুযোগেই এই কথাগুলো বলি যে আমরা বলি ভারত জনবহুল দেশ। ভারতের জনঘনত্ব আমাদের 3 ভাগের 1 ভাগ। আমাদের জনঘনত্ব হলো 1250 জন প্রতি বর্গ কিলোমিটারে, ভারতের মাত্রই 400 জন। আমরা বলি চীন জনবহুল দেশ, চীনের জনঘনত্ব হলো 150 জন মাত্র, আমাদের 8 ভাগের 1 ভাগ। কানাডা বলি, অস্ট্রেলিয়া বলি, তাদের জনঘনত্ব 4-5 জন মাত্র হবে। আমাদের যে জনঘনত্ব, এই জনঘনত্ব যদি মার্কিন যুক্তরাষ্ট্রের হতো, সারা পৃথিবীর মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রে বাস করত, আরো 60% বেশি। তাহলে বুঝতে হবে যে আমাদের উদ্বৃত্ত, সম্ভবত একমাত্র উদ্বৃত্ত হলো মানুষ। এই মানুষকে যদি জ্ঞান দক্ষতা দিয়ে সমৃদ্ধ করতে পারি,
আমরা সবচেয়ে সমৃদ্ধ জাতি। জি, এটি আমাদের মানে সম্পদ। বিশ্ব ব্রহ্মাণ্ডে জি সবচেয়ে দামি মেটার হলো মানুষের মস্তিষ্ক। জি প্রতি বর্গ কিলোমিটার আমাদের 1250টি আছে, অন্য কোনো দেশে এত বেশি নাই। জি সুতরাং আমাদের বিনিয়োগ করতে হবে এই মস্তিষ্কে, অন্য কোনো জায়গায় যদি আমরা নাও পারি। জি কেমন একটা চৈনিক প্রবাদ আছে, সেটা বলে 1 বৎসরের জন্য যদি বিনিয়োগ করতে চাও তাহলে শস্য ফলাও, 10 বছরের জন্য যদি করতে চাও তাহলে বৃক্ষরোপণ করো, জি 100 বৎসরের জন্য যদি করতে চাও শিক্ষায় বিনিয়োগ ঘটাও। অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে এই শিক্ষায় বিনিয়োগটা হচ্ছে না। আমাদের এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে এই অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে আমাদের অস্তিত্ব যদি টিকিয়ে রাখতে হয় জি তাহলে শিক্ষার কোনো বিকল্প নাই। প্রতি 2 বছরে একবার সাংহাই জিয়াওটং বিশ্ববিদ্যালয়ের জি ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি কনফারেন্স করে। জি আমি আমাদের দেশের অনেক উপাচার্য মহোদয়কে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি, ওই ফোরামে যাওয়া দরকার, তারা কি বলে সেটা শোনা দরকার। জ্ঞান তাপসেরা বলেন যে উন্নয়নকামী দেশগুলোকে এই প্রতিযোগিতামূলক বিশ্বে বেঁচে থাকতে হলে, টিকে থাকতে হলে ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি তৈরি করতে হবে, ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি। জি আমরা কিন্তু বিশ্বমানের শিক্ষার কথাও বলছি না, ওয়ার্ল্ড ক্লাস বিশ্ববিদ্যালয়, বিশ্বমানের বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে। জি আমরা কিন্তু তার ধারে পাশে নাই। প্রতি 40 জন মানুষের 1 জন বাস করে বাংলাদেশে, সারা পৃথিবী। সারা পৃথিবীর। তাহলে 40টা বিশ্ববিদ্যালয়ের একটা আমাদের হওয়া উচিত। রাইট। কিংবা আমরা সারা বিশ্বে জনসংখ্যার দিক থেকে 8ম বৃহত্তম, জি তাহলে 8টা বিশ্ববিদ্যালয়ের একটা আমাদের হওয়া উচিত। রাইট। সেটা কিন্তু হয়নি, তাই না? সেটা কিন্তু হয়নি। মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলা হয়, জি স্যার। তার এই শ্রেষ্ঠত্ব অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গে নাই, কেবলমাত্র মস্তিষ্কে। একটি জরাক্রান্ত চিতাবাঘের পাশে যদি উসাইন বোল্টকে দৌড়াতে বলা হয়, তার নাভিশ্বাস অবস্থা হবে এবং পারবে না। জি আমরা আমাদের পায়ের জোরে সৃষ্টির শ্রেষ্ঠ জীব নই। জি আমরা 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 আমাদের দেহের শক্তিতে জি সৃষ্টির শ্রেষ্ঠ জীব নই। আমাদের গায়ে হাতির শক্তি নাই, তাই না? জি স্যার, প্রযুক্তিগত উন্নতি তো হচ্ছে, প্রযুক্তিগত উন্নতি হচ্ছে। আমাদের এখন সফলতাও বাড়ছে। আমাদের বুঝতে হবে জি যে সমাজটা প্রকৃতপক্ষে এটাকে ধরে রাখার যে গুণ সমাজে এর অভাব রয়েছে। আমি ওই কথাগুলো বলছি জি যে আমরা আমাদের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের সমৃদ্ধি যদি চাই, জি বিকাশ যদি চাই, তাহলে অনুশীলনী প্রয়োজন। অফকোর্স। ঠিক আছে? আমরা যদি পাই আমাদের পায়ের মাংসপেশিগুলো সবল হোক, আমাদের অনেক দৌড়াতে হবে। জি আমরা যদি চাই আমাদের হাতের মাংসপেশি সবল হোক, হাতকে ব্যবহার করতে হবে। জি আমরা যদি চাই আমাদের দেহ সবল হোক, অনেক বোঝা বহন করতে হবে। জি স্যার। তবে এই যে অনুশীলনী, এগুলো যতবারই করি না কেন, এগুলো করে আমরা আমাদের সামর্থ্য অনেক গুণে বৃদ্ধি করতে পারবো না। না। যেমন উসাইন বোল্ট যত দ্রুতই দৌড়াক না কেন, আমার 3 গুণ দ্রুততায় দৌড়াতে পারবে না। সের্গেই বুবকা যত উঁচু দিয়ে লাফাক না কেন, আমার 3 গুণ উচ্চতায় লাফাতে পারবে না। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ আমার 3 গুণ বোঝা বহন করতে পারবে না। কিন্তু একজন আলবার্ট আইনস্টাইন এমন একটা সমস্যার সমাধান করতে পারবে, আমরা 17 কোটি বাঙালি মিলে পারবো না। রাইট।
মস্তিষ্কের সামর্থ্য ইনফিনিটি গুণ বৃদ্ধি করা সম্ভব। ইনফিনিটি গুণ অনেকটা, এই যে বললাম 17 কোটি জি কে শূন্য দিয়ে ভাগ করি, ইনফিনিটি হয়, তাই না? জি ঠিক আছে, মস্তিষ্ক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই মস্তিষ্কের বিকাশে আমাদের তেমন একটা আগ্রহ নাই। জি কোন একজন 100 মিটার দৌড়ায় 0.001 সেকেন্ড দ্রুততায়, সে প্রথম হয়, চ্যাম্পিয়ন হয়। জি তার কত দাম, $1,000,000 তার দাম। রাইট। হয়তো দ্বিতীয় জনকে একটু পিঁপড়ায় কামড়াইছিল, এই জন্য সে পারে নাই। হতেই পারে। হতেই পারে না? জি কিন্তু সমাজ ওইদিকে। একজন ফুটবলার 30 বছর বয়সে হয়তো 300 মিলিয়ন ইউরো উপার্জন করে। ট্রু। 300 জন আইনস্টাইনকে সে বসায় রাখতে পারে। 55 বছর 60 বছর বয়সে তুই এখানে বসে থাক, তো সারা জীবনে পয়সা আমি দেব। এখন আমাদের বুঝতে হবে যে আমাদের এই মানব সভ্যতা, জি মানব সভ্যতার যে বিকাশ হবে, সেই বিকাশে একজন ফুটবলারের প্রয়োজন কতটা, আর একজন আলবার্ট আইনস্টাইনের প্রয়োজন কতটা, এটা আমাদের বুঝতে হবে। আলবার্ট আইনস্টাইনের কাজ সাধারণ মানুষ বুঝবে না। তো যে অসাধারণ নেতারা আমাদের দেশ চালায়, আমাদের সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবে, জি। তাদেরকে তো বুঝতে হবে যে আইনস্টাইন খুব গুরুত্বপূর্ণ। রাইট। আজ থেকে 200 বছর আগে পদার্থবিজ্ঞানের সকল জ্ঞান হয়তো একটা বইতে আমরা সংরক্ষণ করতে পারতাম। এখন তো আর সেটা না। এখন 200 ভলিউমেও আমরা সেটা পারবো না। জ্ঞানের পরিমাণ অনেক অনেক বাড়ছে, তাই না? অনেক অনেক বাড়ছে। সুতরাং সেই জ্ঞানের হরাইজনকে, দিগন্তকে যদি আমি বিস্তৃত করতে চাই, আমাকে কত কত শিখতে হবে। তাহলে এই জ্ঞান কর্মীদের অনেক অনেক জ্ঞান কর্মী কিন্তু আমাদের লাগবে। জি এই দিগন্তকে বিস্তৃত করার জন্য অনেক অনেক মানুষ লাগবে। তাহলে অনেক মানুষকে উৎসাহিত করতে হবে এই জ্ঞানের চর্চা, গবেষণায়। সেই উৎসাহের কোনো লক্ষণ তো আমি দেখি না। একজন মানে দেশের শ্রেষ্ঠ বিজ্ঞানীকে একখানা লোহার মেডাল দেওয়া হয় সোনালী আস্তরণে। ভালো আচার বানাইতে পারলে 5 লক্ষ টাকা, ক্লোজ আপে ভালো করতে পারলে 20 লক্ষ টাকা। জি মেলে না। আমার দেশ কি করলে অগ্রসর হবে? আমাদের অবশ্যই বিজ্ঞান ও প্রযুক্তি করতে হবে। এখন আমাদের দেশের যত বড় বড় কাজ সব বিদেশি পরামর্শক এবং বিশেষজ্ঞরা করে থাকে। জি প্রথম আলো পত্রিকা আজ থেকে বছর 10 আগে হবে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। সেখানে বলা হয়েছিল প্রতি বছর বিদেশি বিশেষজ্ঞ এবং পরামর্শক ফি বাবদ আমরা বাংলাদেশ থেকে 35,000 কোটি টাকা পাচার করি। 35,000। সেই টাকাটা হয়তো এখন 1 লক্ষ কোটি টাকা হয়ে গেছে, অনেকদিন আগের কথা, তাই না? তো বাংলাদেশ তো এমন দেশ না যেখান থেকে অর্থ পাচার করা যাবে। বিভিন্ন দেশের থেকে বাংলাদেশে অর্থ আসবে। আমাদের যে জনঘনত্ব তা পৃথিবীর গড় জনঘনত্বের 24 গুণ বেশি। আল্লাহর দুনিয়ার 24 গুণ জমির থেকে, ভূমির থেকে আমাদের এই অর্থ উপার্জন করতে পারা উচিত ছিল। রাইট। একটা অন্যায় অবিচারের কারণে আমরা অনেক অনেক মানুষ ক্ষুদ্র একটা ভূমিতে আছি, তাই না? জি তাহলে আমরা যদি এই কাজটা করতে না পারি, আমাদের দেশের যত কাজ আছে সেটা আমাদের করতে পারতে হবে। সেটা প্রযুক্তির বিষয় হোক, চিকিৎসা হোক, সব কিছু আমাদের করতে পারতে হবে। এই যে 35 কোটি টাকা, 35,000 কোটি টাকা কিংবা 1 লক্ষ কোটি টাকা, আমি একটা ধারণা দিই 35,000 কোটি টাকা কত টাকা? একজন ছাত্রকে যদি আমরা সদ্য স্নাতক হয়েছে জি এরকম একজনকে আমরা যদি 35,000 টাকা প্রতি মাসে বেতন দেই, জি তাহলে এটা হলে 1 কোটি ম্যান মান্থ, তাই না? 1 কোটি ম্যান মান্থ মানে হলো 8 লক্ষ ম্যান ইয়ার। প্রতি বছর আমরা 8 লক্ষ গ্র্যাজুয়েটের চাকরি দিতে পারি। 8 লক্ষ স্নাতকের যদি আমরা চাকরি দিই, গোটা দেশের অর্থনীতির একটা বিরাট পরিবর্তন হবে, আমাদের সমাজের একটা বড় পরিবর্তন হবে।
কোনো পরিবার এরকম উপার্জনহীন থাকবে না, রাইট। তাই না? আমাদের ভাবতে হবে কোন কাজগুলো আমরা দক্ষতার সাথে করতে পারি না, এবং তার ফলে বাংলাদেশের অনেক টাকা আমাদেরকে বিদেশে পাচার করতে হয়, এবং ওই ওই সমস্ত দক্ষতা যাতে আমরা অর্জন করতে পারি। আমাদের আজ যারা ছোট ছেলে মেয়ে আছে, যারা পড়ালেখা করছে এখন, তোমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের দায়িত্ব তোমাদের কাঁধে আসবে, আজ থেকে 20 বছর পরে আসবে, 25 বছর পরে আসবে। রাইট। আমাদের দেশটা যাতে সম্মানের সঙ্গে বাঁচতে পারে, জি। তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে, বিশ্বসভায় আমাদের অবস্থান সুদৃঢ় হয়, তাদের অবশ্যই জ্ঞান এবং দক্ষতা অর্জনের বিকল্প নাই। আজ থেকে 100 বৎসর আগে আমি বলবো 1995 সাল থেকে 2025 সাল, 25-30 বৎসর বাংলাদেশের মানুষের স্বর্ণযুগ ছিল। এই সময়টা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন। সেই নোবেল পুরস্কার কিন্তু জাপানিজরা পায় নাই, তাইওয়ানের লোক পায় নাই, কোরিয়ার লোক পায় নাই, সিঙ্গাপুরের লোক পায় নাই, তাই না? বাংলাদেশের মানুষ। জি। তাহলে গোটা এশিয়া প্রথম নোবেল পুরস্কার পেয়ে দেখেছে তার হাতে। সুতরাং বাঙালি কিন্তু কোনো অগুরুত্বপূর্ণ জাতি না। মহাপরাধীন ভারতে তার যে মেধা, বাঙালি সেটা প্রমাণ করেছে। আমাদের জগদীশচন্দ্র বসু আজ থেকে 125-26 বৎসর পূর্বে রেডিও আবিষ্কার করেছিলেন। অন্তত 3 জন আবিষ্কারকের একজন আমাদের জগদীশচন্দ্র বসু। এটা 125 বৎসর আগে রেডিও আবিষ্কার কত বড় মাপের আবিষ্কার ছিল। আজ কমিউনিকেশনের দুনিয়া আমরা কি ভাবতে পারি? আমরা কি কখনো ভাবি যে ওই আবিষ্কারটা আমাদের একজন বংশধর করেছিল? কোনো ছেলে মেয়েকে বলতে পারবে না। জগদীশচন্দ্র বসুর নামে তেমন কিছু নাইও আশেপাশে, যে আমরা প্রতিনিয়ত জানিয়ে দেব, দেখো তোমাদের কিন্তু পূর্বসূরি এরকম একজন বিজ্ঞানী ছিল, তুমি এইরকম একজন বিজ্ঞানী হতে পারো। কেমন সেটা কিন্তু আমরা কখনো বলি না। অসাধারণ তারই ছিল, মুন্সিগঞ্জ তার জন্ম, এবং কত বড় মাপের মানুষ ছিল, কিন্তু আমরা কোনোদিনই তো তার নামটা উচ্চারণ করি না। তার নামে একটা বিশ্ববিদ্যালয় হতে পারত। সত্যেন বোস আর মেঘনাদ সাহা দুইজনই বাঙালি, অসাধারণ বাঙালি। তারা যখন মাস্টার্স ডিগ্রি অর্জন করে, ওই রকম সময়ে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি বইটা জার্মান ভাষায় প্রকাশিত হলো। তারা দুজন সিদ্ধান্ত নিল ওই জার্মান ভাষার বইটা তারা ইংরেজি অনুবাদ করবে। তখন থিওরি অফ রিলেটিভিটি খুব কম বিজ্ঞানী নাকি বুঝতে পারতেন। তাদেরকে খুব ভালো জার্মান ভাষা রপ্ত করতে হবে, এবং তারপর বই অনুবাদ করতে হবে। ওই বইটা তারা 1919 কিংবা 1920 সালে প্রকাশিত হয়েছিল, এবং আমার জানা মতে ইংরেজি ভাষায় ওটা প্রথম অনুবাদ। আমরা কি কখনো এটা নিয়ে গর্ববোধ করি? জানি না আমরা, না আমরা ক্যারি করি না, আমরা গর্ববোধ করি না। এই দুই বন্ধু খুব অসাধারণ বন্ধু ছিলেন। অনার্স পরীক্ষায় সত্যেন বোস প্রথম হয়েছিলেন, মেঘনাদ সাহা দ্বিতীয়। দুজন খুব ভালো ছাত্র ছিলেন। সত্যেন বোস মেঘনাদ সাহাকে বললেন, মাস্টার্সে আমরা দুজন দুটি বিষয় পড়ব, দুজনই প্রথম হব। মেঘনাদ সাহার উত্তর, তোর সাথে দ্বিতীয় হওয়া গৌরবের, আমি ওই বিষয়েই পড়ব। এই মেঘনাদ সাহা বঙ্গভঙ্গ আন্দোলন কিংবা ব্রিটিশ শক্তির বিরুদ্ধে অল্প বয়সী লেগেছিলেন। অত্যন্ত ভালো ছাত্র ছিলেন, আবার ওটাও করতেন। আমাদের ছাত্রদের মনে রাখতে হবে, শুধু ভালো ছাত্ররা, সমাজ সচেতন হওয়া প্রয়োজন। ওই সময়টা কাজী নজরুল ইসলামের জন্ম এবং তার বেড়ে ওঠা।
তখন মানে সাহিত্যিকদের মধ্যে অনেক নামকরা সাহিত্যিকের কাজের সময় তখন ছিল, তাই না? এখন আমরা আমাদের এই রংটা আসলে ভুলে গেছি। অনেক দিন পরে মনে হয় মহাপরাধীন ভারতে যে মাপের বিজ্ঞানী আমাদের ছিল সেই মাপের বিজ্ঞানী আমরা তৈরি করতে পারছি না। বড় একটা কথা আছে, বলে যে যে দেশে যে সমাজে গুণী জনের মর্যাদা নেই সে দেশে গুণী মানুষ জন্মায় না। আমি একবার গোয়া শহরে গিয়েছিলাম, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফি, তার ভবনের সামনে গান্ধীজির অর্ধনগ্ন প্রতিকৃতি, পিছনে 10 জন বিজ্ঞানীর ছবি, যার 5 জন বাংলাদেশের মাটির, পশ্চিমবঙ্গেরও না। বাংলাদেশের মানুষের শ্রেষ্ঠত্ব ছিল এই মাপের। সেই শ্রেষ্ঠত্ব মানে রংটা এখন আর দেখা যাচ্ছে না। আমাদেরকে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিকে দারুণ গুরুত্ব দিতে হবে। সাধারণ মানুষ বুঝতে না পারলেও সাধারণ মানুষকে বোঝালে তারাও আসলে বোঝে। আমি কোনো একটা জায়গায় পড়েছিলাম, সত্যেন বোস যখন কার্জন হলে গবেষণা করতেন অনেক রাত্রে জেগে, এমনকি রিক্সাওয়ালারাও রিক্সা থামিয়ে জানালা দিয়ে উকি মেরে দেখতেন একজন বিজ্ঞানী কি করে। এটা হলো বিজ্ঞান মনস্কতা। আমাকে বিজ্ঞান জানতে হবে না, কিন্তু বিজ্ঞান গুরুত্বপূর্ণ না, এটা আমাকে বুঝতে হবে। সমাজে এটার বেশ একটু অভাব, সমাজে আমাদের সমাজে বেশ একটু অভাব। দাবার মতো খেলা, যে খেলাটা দেখা যায় না, কিছু কোনো মুভমেন্ট নাই, সেটাও কিন্তু টেলিভিশনে প্রচার করা হয়েছে। এবং মানুষ আগ্রহ নিয়ে দেখেছে যে এই মানুষগুলো মাথায় কত বুদ্ধি, তাই না? কত বুদ্ধি তাদের মাথায়। আমাদের দেশের নিয়াজ মোরশেদ আশপাশের 19টি দেশের মধ্যে প্রথম গ্র্যান্ড মাস্টার। এটা হঠাৎ করে হয় নাই। এই মেধাটা আমাদের ছেলে মেয়েদের মধ্যে লুক্কায়িত আছে। আমরা এটার বিকাশ হোক এরকম একটা পরিবেশ দিচ্ছি না, দিতে পারছি না। আমরা এটার প্রয়োজনীয়তা উপলব্ধি করছি না। এর অনেক পরে বিশ্বনাথ আনন্দ গ্র্যান্ডমাস্টার হলো, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন হলো। ভারত কিন্তু থেমে নাই, ওদের 85-86 জন গ্র্যান্ডমাস্টার, টপ 10 এখন 3 জন আছে। এই কিছুদিন আগে সম্ভবত কোন মাসে হবে, এপ্রিল মাসে মনে হয়, টরন্টো শহরে ক্যান্ডিডেটস টুর্নামেন্ট হলো, যার মাধ্যমে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের অপোনেন্ট নির্বাচিত করা হবে। সেখানে ভারতের 5 জন সম্ভবত ছিল, 16 জনের মধ্যে 5 জন। 17 বছর বয়সী গুকেশ সেখানে চ্যাম্পিয়ন হয়েছে। এটা আমাদের ছেলেদের তো হওয়ার কথা ছিল। আমাদের জিয়াউর রহমান খেলতে যেয়ে মারা গেল। আমাকে একবার দাবা ফেডারেশনে দাওয়াত করা হয়েছিল, আমি গেলাম। আমার কাছে মনে হলো দাবা ফেডারেশনের বিদ্যুতের বাতিও টিম টিম করে জ্বলে। এই মানুষগুলো গ্র্যান্ড মাস্টার, কত বুদ্ধি তাদের মাথায়। আমি তাদের দেখেছি মহা বিনয়ী মানুষ, অসম্ভব বিনয়ী মানুষ। আমাকে তারা বসতে অনুরোধ করলো। আমার তখন ওজন 80 কেজি। আমার মনে হল বসলে চেয়ারটা ভেঙে পড়বে, এত দুরবস্থা, এত দুরবস্থা। এটা তো হওয়ার কথা ছিল না। দাবা হলো অসাধারণ খেলা, যেটা আমাদের মনোযোগ দীর্ঘক্ষণ ধরে রাখতে পারে। এটা একটা গুণ। আমাদের ছেলেমেয়েরা তো এখন অ্যাটেনশন ডেফিসিয়েন্সি সিনড্রোমে ভুগছে। লম্বা সময় তারা চিন্তা করতে পারে না। কঠিন সমস্যার সমাধান করতে হলে লম্বা সময় চিন্তা করতে পারতে হবে। সেটার আমরা অভাব দেখছি। আমাদের ছেলেমেয়েরা লম্বা সময় চিন্তা করতে পারে না। কেমন? আমি আমার ছোটবেলায় রাশিয়াতে পড়ালেখা করতে গিয়েছিলাম। সেখানে আমি লক্ষ্য করেছি যে প্রাবদা হলো খুব দামি পত্রিকা। সেই পত্রিকার শেষ পৃষ্ঠা
ডানের সর্বডানের কলামের নিচে 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি চেস বোর্ড আঁকা থাকতো এবং ওখানে একটা পজিশন দেওয়া থাকতো, নিচে লেখা থাকতো 3 চালে মাত, 2 চালা মাত। রাশানরা এই ট্রামে উঠেছে, ট্রলি বাসে উঠেছে, অটো বাসে উঠেছে, এক হাতে ধরেছে শিখ, আর এক হাতে ওই প্রাবদা পত্রিকা, কিভাবে 3 চালে মাত করা যায়। গোটা রাশিয়া ওই বোর্ডের দিকে তাকিয়ে আছে। কেমন আমরা এই সংস্কৃতিটা তৈরি করতে পারিনি। আমাদের স্কুল কলেজে দাবা খেলা হয় কিনা, কতটা জনপ্রিয় আমরা করতে পারলাম। ফুটবল, ক্রিকেট, ফুটবলের অবশ্যই এখনো এত দাম নেই, ক্রিকেটের অনেক দাম। একবার দেখলাম কোনো বড় একজন ফুটবলার আসলো, তার আগমনে একজন ক্রিকেটার ওখানে ছিল, ফুটবলের ক্যাপ্টেন নাকি থাকতে পারে নাই কিনা। তো মানে আমাদের নানা সমস্যা আছে আর কি। দাবাকে জনপ্রিয় করতে হবে। কেমন আমরা আমাদের দেশ উন্নতির দিকে ধাবিত হবে কোন কাজটি করলে, সেই কাজকে আমাদের গুরুত্ব দিতে হবে। এটা যদি আমাদের প্রযুক্তিক জ্ঞান, প্রযুক্তির দক্ষতা অনেক বেশি লাগে, আমরা যদি মনে করি সেটা আমাদের প্রয়োজন, তাহলে ওইখানে নানা রকম প্রণোদনা দিতে হবে। খুবই সহজ, প্রণোদনা দেওয়া কঠিন না। আমি এই সুযোগে বলতে চাই যে ভারতে কিন্তু ওরা খুবই স্মার্ট, ওরা এটা করে। আমি একবার দক্ষিণ ভারতের থেকে দিল্লির দিকে উঠছি, পত্রিকার ডানের কলাম দেখলাম, কোম্পানির নাম টাকা। কি ব্যাপার? একজন সদ্য স্নাতক, তাকে কত বেশি বেতন দিতে চায়, এটা নিয়ে মর্যাদার লড়াই হচ্ছে বিভিন্ন কোম্পানির। আমাদের তো মর্যাদার লড়াই উল্টো দিকে হবে, কত কম দিয়ে পারে, তাই না? তাহলে তো হবে না। আমার দেশের ছেলেমেয়েদেরকে আমার সম্মান করতে পারতে হবে, মর্যাদা দিতে পারতে হবে, তাহলে ওরা আরো বড় হবে। ঠিক আছে? তো ওরা এরকম চাকরি আছে যে ফ্রেশ গ্রাজুয়েটরা 1,20,00,000 রুপি বেতন পায় বছরে। ফ্রেশ গ্রাজুয়েট 1,20,00,000 রুপি, তার টিকানি কথা না, অনেক বড় সংখ্যা, তাই না? এরকম চাকরি কিন্তু অনেক নাই। এরকম যদি 4-5টা চাকরি থাকে, 10,000 ছাত্রছাত্রী আন্তরিকভাবে চেষ্টা করবে ওই চাকরিটা কিভাবে ধরা যায়। এবং তারা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তখন থেকে তারা পরিকল্পনা করে যে আমি ওই চাকরিটা ধরবো, সুন্দর করে কথা বলবো, সুন্দর পোশাক পরবো, আমার সমস্যা সমাধানের দক্ষতা আমি দারুণভাবে বাড়াবো, এগুলো তারা করে। চাকরি পায় তো অল্প কয়েকজন। আর যারা ওই চাকরিটা পায় না, তারা মনের দুঃখে মাইক্রোসফট, গুগল, ফেসবুকে জয়েন করে। এটা হলো ওদের বুদ্ধি। আমরা তো এগুলো দেখেও শিখি না। আমি এখানে বলেছিলাম যে ঠিক আছে, আমরা এরকম একটা বড় বেতন দেই, আমরা অত বড় বেতন দিতে পারি নাই, 2 লক্ষ টাকা প্রতি মাসে, সেটা খুব একটা কার্যকর হয় নাই। আমরা যদি একজন ফ্রেশ গ্রাজুয়েটকে 10 লক্ষ টাকা বেতন দিতে পারতাম প্রতি মাসে 1 বছরের জন্য, ওই 10 লক্ষ টাকা পাওয়ার জন্য নিশ্চয়ই 1000 ছাত্র চেষ্টা করত, তাদের মান বৃদ্ধি পেত, তাদের দক্ষতা বৃদ্ধি পেত, তারাও মনের দুঃখে মাইক্রোসফট আর গুগলে চাকরি করত। আমরা কিন্তু অসন্তুষ্ট হতাম না। দেশে বিনা পয়সায় তারা পড়ালেখা করবে, তারপরে বাইরের একটা দেশকে তারা সেবা দিবে। আমরা এটা অপছন্দ করব না, শুধুমাত্র চাইব তাদের মধ্যে দেশের প্রতি একটু মমত্ববোধ, ভালোবাসা থাকুক। আমাদের মানুষ তো অনেক বেশি, আমাদের ছেলেমেয়েরা যদি বাইরে যায়, আমরা তো অখুশি না। তাদের জন্য আমরা যথেষ্ট সুযোগ সুবিধা বাংলাদেশে দিতে পারছি না, এটা হলো সত্য কথা। ওরা যদি ভালো ভালো কাজ করে, অনেক দামি কাজ করে, অনেক অর্থ উপার্জন করতে পারে, দেশের সম্মান বৃদ্ধি করতে পারে, আমরা খুশি, তাই না? আমি তো বলি যে আমাকে যদি একটা প্রোগ্রামিং প্রতিযোগিতা করতে দেওয়া হয়, যেখানে প্রথম পুরস্কার মাত্র 1 কোটি টাকা, আমি নিশ্চিত বাবা মা সহ সি ল্যাঙ্গুয়েজ শিখবে, কাউকে আমি শেখাতে যাব না, কিন্তু ভালো একটা প্রতিযোগিতা করব প্রতি বছর। আমি একজনকে ওই টাকা দেব, আর কতজন তৈরি হয়ে যাবে না? ওরা ওই মাইক্রোসফট, গুগল, ফেসবুক, টুইটার, এই সমস্ত জায়গায় চাকরি পাবো। আমরা খুবই গর্ববোধ করবো যে আমরা মেধাবী জাতি, তাই না? আমরা সেটাতে এখনো করতে পারি নাই। আমাদের যারা তরুণ ছাত্রছাত্রী, কিশোর যারা আছে,
তাদের বুঝতে হবে যে আমাদের দেশটা বিশ্ব সভায় যদি সম্মানজনক স্থান না পায় তাহলে তাদের জীবনটাও ভালো হবে না। এই সবুজ পাসপোর্ট নিয়ে যেখানেই যাবে তারা নানাভাবে নিগৃহীত হবে। ওই জিনিসটা ভেবে তারা বাংলাদেশের অ্যাম্বাসেডর, দূত, তাই না, বাংলাদেশের দায়িত্বভার তাদের গ্রহণ করতে হবে। সুতরাং তাদেরকে অনেক বেশি দক্ষ হতে হবে। আমরা দেশের সকল কাজ যাতে নিজেরা করতে পারি, প্রয়োজনে বিদেশের কাজও আমরা যাতে করতে পারি, এই রকম দক্ষতা অর্জন করতে হবে। আমাদের অনেক ছেলে মেয়ে কিন্তু এইরকম দক্ষতা অর্জন করেছে না, অনেক সুনাম অর্জন করেছে না, তাদের সম্পর্কেও জানতে হবে। হ্যাঁ, আমি একটি বই লিখেছিলাম মেধাবী মানুষের গল্প কিংবা মেধাবী অভিনয়ী মানুষের গল্প। আমি তো এই গল্পগুলো লিখেছিলাম আমাদের ছাত্রদের জন্য, তারা যাতে উদ্বুদ্ধ হয়। এই আইনস্টাইন, নিউটন, এই সমস্ত নাম শুনে আমাদের ছেলে মেয়েরা হয়তো ততটা উৎসাহ পায় না, নামটা তো তাদের মতো না, তারা ভিন্ন দেশে ভিন্ন সমাজে বাস করছে, আমাদের সমাজে নিশ্চয়ই আমরা পারবো না। এই জন্যই নিজের দেশের ছেলে মেয়েদের গল্প, বিশেষ করে আমার যে সমস্ত ছাত্র আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে, উৎসাহিত করেছে, তাদের মেধা দিয়ে না, তাদের মানবিক গুণাবলী দিয়ে, তাদের সম্পর্কে আমি এই বইটা লিখেছিলাম। তা আমরা চাইব এখন যারা ছাত্রছাত্রী স্কুলে কলেজে, আজ থেকে 10-15 বছর পর দেশের দায়িত্ব তাদের কাঁধে আসবে, তাদের ভালো প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতি শুধু এই জন্য না, তোমরা এই দেশেই কাজ করবে, তোমরা বাংলাদেশের নাগরিক, তোমরা আবার বিশ্বেরও কিন্তু নাগরিক, শুধু বাংলাদেশের নাগরিক না, বিশ্বেরও নাগরিক। অবশ্যই এই দেশে জন্ম হয়েছে, এই দেশে তোমরা বেড়ে উঠছো, এই দেশের প্রতি তোমাদের মমত্ববোধ থাকবে, ভালোবাসা থাকবে, সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। নিজে যোগ্য হয়ে গড়ে উঠতে পারলে আশপাশের মানুষকে সাহায্য করা যায়। তার জন্য নিজেকে আদর্শ ছাত্র হিসেবে, আদর্শ মানুষ হিসেবে তৈরি করতে হবে, যাতে করে তোমরা অন্যদের জন্য আদর্শ হও, অনুকরণীয় হও। আমাদের অভিভাবকরা, আমি জানি আমাদের অভিভাবকরা খুবই খুবই ভালো। ছেলে মেয়েদের জীবনে যাতে প্রতিষ্ঠিত হয় তারা কত পরিশ্রম করে। আমি দেখি মায়েরা ছেলে মেয়েদেরকে স্কুলে দিয়ে বাইরে বসে থেকে, রোদের মধ্যে বসে থেকে, হ্যাঁ, একটা চাদর বেছিয়ে বসে থাকে। তাদের মানে অসামান্য স্যাক্রিফাইস, কোনো সন্দেহ নাই। তবে খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যাকে একটু ইঁদুর দৌড় বলি, ঠিক ইঁদুর দৌড় না, আমি বলবো না। যে অনেকেই বলে যে আমরা পরীক্ষার্থী তৈরি করছি, শিক্ষার্থী তৈরি করছি না। আমার মনে হয় যে এখানে একটুখানি ভুল আছে আর কি, একটু ভুল আছে। আমি শিক্ষার্থী তৈরি করলাম, তার মূল্যায়নের কোনো ব্যবস্থাই রাখলাম না, তাহলে আমি শিক্ষার্থী তৈরি করতে পারবো না। অল্প বয়সে ছেলে মেয়েরা কখনো দ্বিতীয় হতে চায় না, তারা প্রথম হতে চায়, তাই না? সুস্থ প্রতিযোগিতা থাকতেই হবে। তবে আমার ছেলে কিংবা মেয়ে বিশেষ করে গণিতে ভালো হবে সেরকম তো ভাবার কোনো কারণ নেই, তার অন্য বিষয়ে বুৎপত্তি থাকতে পারে, তাই না? সুতরাং ছেলে মেয়েদের প্রতি জোরাজোরি আমাদের অভিভাবকরা তা করে থাকেন, তুই ভবিষ্যতে ডাক্তার হবি, তুই ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হবি, তারা চায়। কিন্তু একটা ছেলে কিংবা মেয়ের আসলে ওই দিকে আগ্রহ নাও থাকতে পারে। এই 4-5-6 বছর সময় যে বিষয়ে তার কোনো আগ্রহ নাই, জোরাজোরি করে পড়িয়ে তার যে পটেনশিয়াল, সেই পটেনশিয়াল অনুযায়ী তার হয়তো বিকাশটা হবে না, তাই না? অবশ্যই আমাদের ভাবতে হবে যে পাশ করার পরে ছেলেটা কিংবা মেয়েটা চাকরি পায়, উপার্জন করতে পারে, তার জ্ঞানটা কাজে লাগতে পারে। আমাদের দেশে আমরা যা পড়ালেখা করি তার জ্ঞান তো খুব একটা কাজে লাগে না। আমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়ি
যে পলিটিক্যাল সায়েন্স পড়ে তার এই পলিটিক্যাল সায়েন্সের বিদ্যা ব্যবহার করে কি সে চাকরি করে? না। এমনকি সবচেয়ে নামি দামি চাকরি যেটা বিসিএস, সেটা কিন্তু এরকম না। জি। একজন বিসিএস পাশ করতে পারে, ইতিহাসে পড়ে পাশ করতে পারে, ইসলামের ইতিহাস পড়ে পাশ করতে পারে, বাংলা পড়ে পাশ করতে পারে, ইংরেজি পড়ে পাশ করতে পারে, পদার্থবিজ্ঞান, রসায়ন, মৃত্তিকা বিজ্ঞান, যে কোনো কিছু পড়েই কিন্তু একজন বিসিএস হতে পারে। তাহলে যে কোনো কিছু পড়েই যদি হওয়া যায়, তাহলে ওই কাজে কোন দক্ষতাটা প্রয়োজন, সেই দক্ষতা হলো তাদের বেজে যেটা আছে এই এসএসসি পর্যন্ত যে বিদ্যাটা। নিশ্চয়ই পদার্থবিজ্ঞানের থিওরি অফ রিলেটিভিটি একজন বিসিএস কর্মকর্তা ব্যবহার করতে পারবেন না, কিংবা অর্থনীতি যিনি পড়েছেন, মাস্টার্স ডিগ্রি করেছেন, অর্থনীতির সেই বিদ্যাটাও ব্যবহার করতে পারবেন না। ইতিহাসের বিদ্যা সেটাও ব্যবহার করা যাবে না। মৃত্তিকা বিজ্ঞানের যে বিশ্ববিদ্যালয়ে যা পড়লো সেটাও কিন্তু দারুণভাবে ব্যবহারযোগ্য হবে না, তাই না? আমরা জানি যারা বিসিএস পড়েন, বিসিএস হন, তাদেরকে অনেক চৌখস হতে হয়। তাদের যে বিদ্যাটা প্রয়োজন সেই বিদ্যাটা পড়ানোর জন্য একটা বিভাগ খোলা যায়, সকল বিশ্ববিদ্যালয়ে থাকবে, যাতে এই অপচয়টা না হয়। আমি কোয়ান্টাম মেকানিক্স পড়লাম, আমি বিসিএস ট্যাক্স, আমার ওই বিদ্যাটা আমি কখনো ব্যবহার করতে পারবেন না, তাই না? সুতরাং যে জ্ঞান দক্ষতা আমাদের ছেলেমেয়েরা অর্জন করছে তা মূলত এই কাজে আসছে না। এখানে কিন্তু বিশাল ক্ষতি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি। আমাদের পরিকল্পনাও নেই আগামী বছর কিংবা 5 বছর পরে কতজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দরকার পড়বে, কতজন ডাক্তার, কতজন অর্থনীতিবিদ, আমাদের নাই। কিন্তু আমি যদি রাশিয়াতে পড়তাম, ফাইনাল ইয়ারে ওদের বিভিন্ন কোম্পানির থেকে লোকজন আসতো চাকরির জন্য। তোরা 2টা ছেলে মেয়ে যদি বলে যে আমরা এখনো বিয়ে করি নাই কিন্তু বিয়ে করব, ওদের 2জনকে এক শহরে দেওয়া হলো, সবার চাকরি আগে হয়ে গেল নিজের বিষয়ে। আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে না। আমরা গণিত পড়ি, যদিও গণিতে যার জ্ঞান দক্ষতা আছে সে অনেক কাজই করতে পারবে, এটাও সত্য কথা আর কি, না? আমরা এটা করতে পারছি। আমরা ইংরেজি পড়লাম, শেক্সপিয়ার পড়লাম, মিল্টন পড়লাম, বায়রন পড়লাম, দারুণভাবে শিখলাম। তারপর যে চাকরিটা পেলাম সেখানে তার ব্যবহার নেই মোটেই, তাই না? সুতরাং আমাদের অর্জিত জ্ঞানের বৃহদাংশই ব্যবহার করা যাচ্ছে না আর কি। তো যেটা বলছিলাম যে অবশ্যই মূল্যায়ন থাকতে হবে। এই যে এখন যেমন মূল্যায়ন পদ্ধতিতে একটা ব্যাপক বৈপ্লবিক পরিবর্তন কিন্তু এখন করছে, কিন্তু এর আগে সৃজনশীল প্রশ্নপত্রে আমরা যে সফল হয়েছি এ কথাটা আমরা বলতে পারবো না। সৃজনশীল প্রশ্নপত্রের যে সিস্টেম, তার তুলনায় এখন যে সিস্টেমটা আমরা করছি আর কি, সূচনা করছি, আমার মনে হয় কমপক্ষে 10 গুণ কঠিন। ইমপ্লিমেন্টেশন ডেফিনেটলি ইমপ্লিমেন্টেশন 10 গুণ কঠিন। আমাদের শিক্ষকরা এই বিষয়গুলো সম্পর্কে সম্যক ধারণা তাদের নাই, আমাদের ছাত্রছাত্রীদেরও নাই, অভিভাবকরা ওইভাবে টিউন না। ঠিক আছে, এই 3টা মিলিয়েই তো শিক্ষা ব্যবস্থা। কোনো একটিকে বাদ দেওয়া যাবে না, না, প্রত্যেককে আস্থায় রেখে কাজ করতে হবে। এখন আমরা বলতে চাই যে নম্বর পদ্ধতি যেভাবে আমরা জিপিএস সিস্টেম আসলাম, আমরা তখন বললাম এই নম্বর পদ্ধতি ভালো না, 1 নম্বর কম বেশি পেলে কিছু আসে যায় না, ঠিক আছে। তারপরে একজন কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে না পারলে তার মন খারাপ হয়ে যায়। এটা আবার ক্রিকেটারদের মধ্যে হয় না, কিন্তু 22 জন খেলে একজনকে বলে ম্যান অফ দি ম্যাচ, অন্য 21 জন মন খারাপ করে না। নাচের মধ্যেও ফার্স্ট হয়, গানের মধ্যে ফার্স্ট হয়, ওখানে কিন্তু ওদের মন খারাপ হয় না। মন খারাপ হইলে পড়ালেখা ফার্স্ট হতে না পারলে। এই যুক্তিটা ধোপে টেকে না। আমাদের অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ দেশ, অনেক ছাত্রছাত্রী,
সুযোগ সুবিধা সীমিত, অবশ্যই যে ভালো করবে তাকেই আমরা চাইবো সে পড়ালেখা করুক। বলে যে এরকম ঝরে পড়া, তার প্রত্যাশা কি? 40 লক্ষ ছাত্র যে ভর্তি হয়, ওরা সব 40 লক্ষ এমএ পাস করবে? সবার তো এই পড়ালেখার এটা থাকবে না। কেউ নাচে ভালো করবে, গানে ভালো করবে, বক্তৃতায় ভালো করবে, তাই না? উদ্যোক্তা হবে। ঠিক আছে, সবাইকে তো আমাদের এদিকে আনার প্রয়োজন নাই না, যার যেদিকে আকর্ষণ সেদিকে। যেমন আমাদের কারিগরি শিক্ষা, ওটাকে আরো অনেক বেশি সমৃদ্ধ করা উচিত। কারিগরি শিক্ষার মাধ্যমে আমরা দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি। আমার পলিটিক্যাল সায়েন্সের বিদ্যা, মৃত্তিকা বিজ্ঞানের বিদ্যা, আরো অন্যান্য বিষয়ের বিদ্যা, এগুলো অর্জন করে আমরা যে চাকরিটা পাই, সেখানে আমার মনে হয় না ওই বিদ্যার দারুণ ব্যবহার হয় আর কি। কেমন? বরং কারিগরি শিক্ষায় যদি আমরা খুব ভালো করি, আমরা যদি আমরা তো বাহির থেকে, বিদেশ থেকে আমরা গাড়ি কিনি, এই গাড়ির স্থায়িত্ব যদি বাড়াতে পারি, 10 বছরের পরিবর্তে 30 বছর, তাই না? আমাদের মোবাইল ফোনগুলো, দেশে নাকি এখন 12 কোটি মোবাইল, এর অনেকে বিদেশ থেকে আমরা নিয়ে আসি, তাই না? এর 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 যদি আমরা বাড়াতে পারি, এই 2 বছরে নষ্ট না হয়ে 6 বছরে নষ্ট হলো, তার মানে 3 গুণ কম আমদানি করলাম। অনেক বড় অবদান, তাই না? এইগুলোর জন্য আমার মনে হয় যে প্রাতিষ্ঠানিক শিক্ষার একটা ব্যবস্থা থাকা উচিত। আমার ধারণা ভালো মোবাইলগুলো মেরামত করার দক্ষতা আমাদের খুব সীমিত। আমি 2-1টা দিয়ে দেখেছি, আমি পুরানো মোবাইল দিয়েছি, অনেকেই পারে, সেটা আমি করিও না। আমার মোবাইল নষ্ট হয়ে গেলে আমি একটা ছেলেকে দিই, 200 টাকা দিয়ে সেটা দেয়, আমি খুব খুশি হই যে এই 200 টাকা বাংলাদেশে রইল আর কি। কেমন? কিন্তু ভালো দামি মোবাইল অত বেশি আমার মনে হয় আমরা মেরামত করতে পারি না। সেগুলো মোবাইল ছাড়া আরও অন্যান্য যত কিছু আছে, ফ্রিজ হোক, টিভি হোক, তাই না? এগুলো দিয়েও তো আমাদের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারি, তাই না? তো সেদিকে আমাদের ভাবতে হবে, আমাদের অভিভাবকদের ভাবতে হবে। এটা কিন্তু ছেলেটা কিংবা মেয়েটা একটা ছোট চাকরি করলো তা নয়, কোনো কাজই ছোট না। ছোট হলে চুরি করা, ঘুষ খাওয়া, এগুলো ছোট, কিন্তু কোনো কাজই ছোট না। আমি অস্ট্রেলিয়াতে যখন পড়তাম, ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়া, আমি খুব সকালে অফিসে যেতাম, দোতলায় আমার অফিস। তা আমি যে দেখতাম যে ওই মেঝে পরিষ্কার করে যে বৃদ্ধা, তার সঙ্গে আমাদের খুবই দামি একজন অধ্যাপক, যিনি পরবর্তীতে প্রো ভাইস চ্যান্সেলর হয়েছিলেন, তার সাথে অনেকক্ষণ কথা বলে, আলাপ করে। তা আমিও একদিনে অধ্যাপককে বললাম যে তুমি ওর সাথে কি আলাপ করো, তোমার সাথে কমন কিছু নাই, তুমি তো অঙ্কের জাহাজও তো আর অঙ্ক জানে না। বলে না, কেন বল, ও যদি আমাদের মেঝে ঠিকঠাক মতো পরিষ্কার না করতো, তাহলে তো আমরা এখানে সুস্থভাবে বাঁচতে পারতাম না। ওর যে দায়িত্ব সে সুচারুরূপে সম্পন্ন করে, এই জন্য সে সম্মানিত আমার কাছে, আমি তাকে সম্মান করি, সে তার কাজটা করে না। আমাদের এইভাবে ভাবতে হবে, কোনো কাজই ছোট না, এক একজনের এক এক রকম দক্ষতা না, পটেনশিয়াল এক এক দিকে। আমাদের ছেলে মেয়েদেরকে খুব জোরাজোরি করে কোনো বিষয়ে পড়ানোর চেষ্টা করার দরকার নাই। কারো যদি প্রাকৃতিকভাবেই কোনো বিষয়ে দক্ষতা থাকে, তাদেরকে সেখানে দেওয়াটাই সমীচীন হবে, তাই না? ওরা যাতে ঠিকঠাক মতো সুনাগরিক হয়ে বড় হতে পারে, দক্ষ হয়, বাংলাদেশের দায়িত্ব নিতে পারে সম্মানের সঙ্গে, দৃঢ়তার সঙ্গে, এটা অসাধারণ, তাই না? আমরা যদি কোনো কাজ পারি, সেটা হলো মস্তিষ্কের কাজ। অন্য কাজে আমরা দারুণ ভালো করব সেটা আমি মনে করি না, কারণ আমরা সমতল ভূমির মানুষ, আমরা প্রচণ্ড পরিশ্রমী হইতে পারি না নানা কারণে, আমার গায়ের শক্তিতেও আমরা দুর্বল, একটু কম। সুনাগরিক মূল্যবোধের কথা বারবার বলছিলেন, তো আবার এটাও বলছেন ওই যে অনুশীলন করতে হবে কোনো একটা কিছু বৃদ্ধি করার জন্য।
তাহলে স্যার মানবিক মূল্যবোধ অনুশীলন কিভাবে করবে সেটা স্টুডেন্টরা? বলি। আমি যখন রাশিয়াতে পড়তাম, রাশিয়াতে গ্রীষ্মের ছুটি ছিল 4 মাস। জি। এই 4 মাসে প্রতি শহরের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দল করে পরিকল্পনা করে সাইবেরিয়াতে যাবে। তাদের লক্ষ্য হলো সাইবেরিয়াতে একটা শহর তৈরি করে আসবে। আচ্ছা। এমন জায়গায় যেতে হবে যেখানে যাওয়ার রাস্তাই নাই। প্রথম কাজ হলো রেল রাস্তা তৈরি করা। তারপরের বছরের কাজ হলো ওইখানে শহর তৈরি করে আসা। যারা এই কাজগুলো করতো তারা রাশিয়ান ছেলে মেয়ে, আমি তাদের সাথে পড়েছি, এবং তারা গর্ববোধ করতো যে ওই সাইবেরিয়ার ওই প্রত্যন্ত অঞ্চলের ওই শহরটা আমার তৈরি। আমাদের ছেলে মেয়েদের গর্বের কোনো কারণ নাই। গর্বের জায়গাটা আমরা তৈরি করে দিচ্ছি না। এটা শুধু রাশিয়া না, জার্মানি, কোরিয়া, সর্বত্রই দেশ সেবার জন্য একটা সুযোগ রয়েছে। কোরিয়াতে একজন ছাত্র যদি খুব ভালো পড়ালেখা করে স্নাতক হয়, সেও দেশের সেবা করে। কিভাবে করে? সে দেশের জন্য গবেষণা করে, কিন্তু বেতন খুব কম নেয়। হয়তো বেতন পাবে $4,000, নিল $1,000। সে জানে এইটা তার অবদান কোরিয়াতে। আমাদের ছেলেমেয়েরা দুর্ভাগ্যজনকভাবে নিজেদের নিয়ে গর্ববোধ করতে পারে না, কারণ দেশে তাদের কোনো অবদান নাই। কিন্তু এটা করা সম্ভব। কিন্তু আমি অনেকবার বলেছি, প্রথম আলো পত্রিকায় লিখেছিও, ঢাকা শহরের চারিদিকে প্রাকৃতিকভাবে জলাশয় ছিল, জলাশয়। জি। এবং সেই জলাশয়ে সেদ ঘটিয়েছে বিভিন্ন ক্ষমতাবান মানুষ। আমরা যদি এই জলাশয় পুনরুদ্ধার করতে পারতাম, খাল ঢাকা শহরের চারিদিকে, সেটা কিন্তু শহরের আবহাওয়া এবং জলবায়ুতে একটা ভালো ইতিবাচক অবদান রাখতে পারত। এর মাধ্যমে পর্যটকেরাও ঢাকা শহরের চারিদিক ঘুরতে পারত। এর চারিপাশে চক্রাকার রাস্তাও হতে পারত। ওই যেটা বেড়িবাঁধ, শুনি ওটা নাকি 120 ফিট চওড়া হওয়ার কথা, এখন নিশ্চয়ই 120 ফিট নাই। আমি যদি জায়গা ফাঁকা রাখি, তাহলে ক্ষমতাবান মানুষেরা সেই জায়গা দখল করবে, এটাই স্বাভাবিক। এবং সেখানে 20 তলা ভবন তৈরি করবে। 20 বছর পরে আমাদের টনক নড়বে যে এটা তো অন্যায়। তখন আমরা ওই 20 তলা ভবন ভেঙে কিছু মানুষের জীবন নাশ করে আইনের শাসন প্রতিষ্ঠা করব, দেশকে আরো দরিদ্র বানিয়ে। তাই না? কাঙ্ক্ষিত না। এই যে চক্রাকার রাস্তা, সেই রাস্তা তৈরি করতে যে পরিমাণ মাটি লাগবে, এগুলো ঢাকা শহরের যে ছাত্র আছে, আমার ধারণা কমপক্ষে 10 লক্ষ ছাত্র আছে, ইফ নট মোর, না? এই 10 লক্ষ ছাত্র স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অন্তত কয়েক টুকরি মাটি তুলত, এবং বিভিন্ন দল, অঙ্গ, প্রতিষ্ঠান, তারাও এই মাটি তুলে তাদের দেশপ্রেমের মাত্রা আমাদেরকে চেনাতে পারত, কার ভিতরে কতটা দেশপ্রেম আছে। তাই না? সবসময় প্রকল্প করে হবে না তো। নেতৃত্ব তো প্রকল্প না। মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তারা দেশ গড়ার কাজে লাগবে। আমি যখন রাশিয়াতে ছিলাম, একটা ঘটনা, যে লেনিনের কাছে তার পলিটিক্যাল পার্টির লোকজন আসছে, এসে বলছে যে কমরেড, আমরা আপনার জন্মদিন পালন করতে চাই। লেনিন তো খুব খুশি, হ্যাঁ, আমার জন্মদিন পালন খুব ভালো। কি করতে হবে? আমার জন্মদিনের কাছাকাছি শনিবার রাস্তাঘাট এবং পার্ক পরিষ্কার করতে হবে। অফিস সময় না, কিন্তু শনিবার আমার ব্যক্তিগত সময়, সেটা স্যাক্রিফাইস করতে হবে দেশের কাজে। ওটা আমিও করেছি। এইটা হলো দেশের প্রতি ভালোবাসা তৈরির উপায়। কেমন? জন্মদিবস এবং মৃত্যু দিবস উপলক্ষে কেক কেটে সেটা হয় না, একটা ইতিবাচক কর্মসূচি দিতে হবে, উন্নয়ন অনুকূল সংস্কৃতি তৈরি করতে হবে। কেমন? আমার যদি দেশের জন্য কোনো কষ্ট ব্যথা না লাগে, দেশের প্রতি মমত্ববোধ তৈরি হবে কিভাবে?
মা তো তার শিশুর জন্য কত তার শ্রম, না কত চেষ্টা, তাই না, কত রাত্রি জাগরণ, তার ফলে এই শিশুর প্রতি তার মমত্ববোধ, যেটা হয়তো বাবার ওই পরিমাণ হয় না। মমত্ববোধ ভালোবাসা তৈরি করতে হলে কষ্ট স্বীকার করতে হবে, কষ্ট স্বীকার না করলে হবে না। এর ফলে আমরা আমাদের তরুণ তরুণী কিশোর কিশোরীদের মধ্যে দেশের প্রতি ভালোবাসা আসলে তৈরি করতে পারছি না। আমাদের এমন কোনো কর্মসূচি নাই। আমাদের নেতাদের ভাবতে হবে কি করলে আমাদের ছেলে মেয়েদের মধ্যে দেশের প্রতি ভালোবাসা তৈরি হয়। স্যার, একজন শিক্ষার্থী সে যদি ভাবে যে এগুলো তো নীতি নির্ধারকদের কাজ, আমি একা আর কি করব, মানে তার জন্য আপনার আসলে উপদেশ কি? সে একা কি করতে পারে? যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো রে। জি স্যার। একেবারেই কাউকে যদি আমরা উদ্বুদ্ধ করতে না পারি, আমি আমার মতো করে যতটুকু পারি ততটুকু করব, তাই না? জি স্যার। সেটাই যথেষ্ট, তাই না? জি স্যার। অনেক বলে ফেললে মনে হয় না? না, ইতি ঘটায়। ভালো লাগছে। আমার বয়স অনেক, তো আমি অনেকক্ষণ বলতে পারবো না। আমাকে একবার বাউস্টে দাওয়াত করছিল, জি। তো বাউস্টে কাজ টাজ করে আসবো, তখন ছাত্র ধরছে, স্যার আমাদের একটা সেমিনার দেন। তখন তো আমার ফ্লাইট তখন যাবে, ওতে এখন তো হচ্ছে না, আরেকবার ওরা সত্যি আমাকে দাওয়াত করলো। ওখানে স্যারদের খুব আগ্রহ, প্লেনের থেকে নেমে আমাকে কিসেডি নিয়ে যাবে, তারা অনেক ভালো রান্না টান্না করছে। আমি বললাম, না, আমি যাবো হলো ছাত্ররা যেখানে অডিটোরিয়াম, 350 ছাত্র, আরও 70-80 জন দাঁড়ানো। ওরা ভাবছে আমি ঘন্টা দেড়েক বলবো, আমি মাত্র 6 ঘন্টা বলছি। ওরাও ভাবে না, আমিও ভাবতে পারি না আমি এতক্ষণ বলতে পারবো না। ঠিক আছে, সবকিছু হইলো না। আরেকটা কোশ্চেন ছিল স্যার। কোশ্চেনটা হচ্ছে স্যার, আপনি তো কয়েকটা গুণের কথা বলছেন, যেমন এই যে নিজের কৃতিত্ব শো অফ না করা, বিনয়। কখনো না, কখনো না। আমার অবস্থা এত খারাপ হবে কেন? আমি যে কাজটা, যে ভালো কাজটা করলাম সেটা আমাকেই বলতে হবে, অন্য মানুষকে সুযোগ দিই, সেটা শুনতে আরো ভালো শোনা যাবে, তাই না? নিজে না বলে আরেকজন যদি আমাকে বলে, আমার তো ভালো লাগবে আসলে, তাই না? এখন স্যার মানে বর্তমান ট্রেন্ডটাই আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে সবাই শিখতেছে পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে, নিজের কথা অনেক বেশি বলতে হবে, আর এটা তো একদম অপোজিট। এরকম স্যার আর কি কি গুণ, যেমন আর কয়েকটা আপনি বলেছেন যে লম্বা সময় চিন্তা করতে শেখা। ও, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি তো মনে করি আমাদের দেশের প্রত্যেকটা স্কুল কলেজে দাবা খেলা চালু করা উচিত, এবং খুব সহজ উপায়। দাবা খেলার যে চ্যাম্পিয়ন হবে তাকে 1 কোটি টাকা পুরস্কার দিয়ে দেবো। স্যার ওরা আর কি কি করতে পারে? অন্যরা দাবা খেলবে তখন, আর কি। চিন্তা করার ক্যাপাসিটি বিল্ড করার জন্য আর কি কি করতে পারে? হ্যাঁ, এটা করলে হবে। আর একটা মানে আমরা অনেকেই এটা করতাম ছোটবেলায়। জি স্যার। একটা অঙ্ক না পারলে, যতক্ষণ না পারছি হ্যাঁ, ততক্ষণ এটা নিয়ে লেগে আসছি। অনেক সময় খাওয়া দাওয়া বাদ, স্কুল বাদ, সবই বাদ, এটা করতে হবে। আমার মনে হয় এটা খুব ভালো গুণ। স্যার আমাদের এখনকার স্টুডেন্টরা কিন্তু মানে একটু চেষ্টা না করেই তারা যেটা চায় যে ফলাফলটা, না, ওটা কোনো কাজ হবে না, সমাধানটা কেউ বের করে দিই। ওই ত্রিকোণমিতি বইয়ের তুলনায় তার সলিউশন বই অনেক ছোট, বেশি। এক লাইনের উত্তর, জি। ওইটা পরে ত্রিকোণমিতি শেখা যায় না। আচ্ছা, তার মানে লেগে থাকার মাইন্ডসেটটা, লেগে থাকতে হবে, 7 ঘাটের পানি খেতে হবে, ওইটা হলো জ্ঞান। এইভাবে হয় না। স্যারকে অনেক ধন্যবাদ এই মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। স্যারের কাছ থেকে আমরা অনেকগুলো দিক শিখলাম। আমরা জানলাম যে আমাদেরকে দক্ষ হয়ে উঠতে হবে কন্ট্রিবিউট করার জন্য, আমরা যারা শিক্ষার্থী আছি। পাশাপাশি মানবিক যে মূল্যবোধগুলো আমাদের দরকার, সেই মূল্যবোধগুলো আমাদের অর্জন করতে হবে। স্যার আমাদেরকে বিনয় সম্পর্কে বলেছেন, নিজের কৃতিত্ব বেশি জাহির করার খারাপ দিকগুলো নিয়ে আলাপ করেছেন। স্যার চিন্তা করতে শিখতে বলেছেন আমাদেরকে, আরও অনেকগুলো ব্যাপার নিয়ে আলাপ করেছেন, যেগুলো নিয়ে আমরা বারবার ভাববো, চিন্তা করব, এবং গার্ডিয়ানদের জন্য স্যারের কিছু গাইডেন্স ছিল, সেগুলো আমরা কাজে লাগানোর চেষ্টা করব। আশা করি এভাবে আস্তে আস্তে আমরা একটা অন্যরকম বাংলাদেশ করে তুলতে পারবো ইনশাল্লাহ। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।